বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের শিরোনাম কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু মনোযোগী হও অবশ্যই আমি তোমাদেরকে একটি চমৎকার ক্লাস উপহার দিতে সক্ষম হব। তো কোম্পানির অন্যতম দুটি ধরন প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করব। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি? যে কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এই কোম্পানি ন্যূনতম পরিচালক সংখ্যা 2 জন হতে হয় এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থী, 3টা বিশেষ ক্লু খেয়াল করতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হলে 1, তার সদস্য সংখ্যা 2 থেকে 50 জনের মধ্যে হতে হবে। 2, ন্যূনতম 2 জন পরিচালক থাকতে হবে এবং 3, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। তাহলে আমরা এই 3টা জিনিস যদি খেয়াল রাখি তাহলে আমরা বলতে পারবো দিস ইজ প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবার আমরা আরেকটি কোম্পানি অন্যতম ধরন। প্রাইভেট লিমিটেড কোম্পানির যেহেতু সদস্য সংখ্যা 2 থেকে 50 জন হয় সেই জন্য এর মূলধন অপেক্ষাকৃত কম। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন অনেক বেশি হয়, কারণ পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। হ্যাঁ, শেয়ার দ্বারা সীমাবদ্ধ বলতে আমরা কি বুঝি? একটা কোম্পানির যে পরিমাণ শেয়ার থাকবে ঠিক সেই পরিমাণ শেয়ার হোল্ডার হতে পারবে। উদাহরণস্বরূপ, কোম্পানি লিমিটেডের 5 লক্ষ শেয়ার আছে। তাহলে কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার হোল্ডার 5 লক্ষ পর্যন্ত হতে পারবে। অর্থাৎ 5 লক্ষ শেয়ার থাকলে 5 লক্ষ, 5 কোটি শেয়ার থাকলে 5 কোটি, 50 কোটি থাকলে 50 কোটি পর্যন্ত শেয়ার মালিক বা শেয়ার হোল্ডার হতে পারবে। যারা শেয়ারের মালিক তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়। আর শেয়ার কি? শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম ও সমান একককে শেয়ার বলে। শেয়ার হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম একক। ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম পাবলিক লিমিটেড কোম্পানি, সদস্য সংখ্যা বললাম। আর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক হতে হয় 3 জন। আসলে ন্যূনতমের কথাটা আমাদের এখানে আছে, ম্যাক্সিমামের কথাটা এখানে নাই। তাহলে আমরা ন্যূনতমটা চিন্তা ভাবনা করবো। ন্যূনতম হতে হবে 3 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ এই শেয়ারটা যে কোনো সময় ক্রয় করা যাবে, বিক্রয় করা যাবে। এটাকে বলা হচ্ছে অবাধে হস্তান্তরযোগ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানেও পাবলিক লিমিটেড কোম্পানির কয়েকটি বৈশিষ্ট্য পেলাম। সেটা 1 নম্বর, সদস্য সংখ্যার ভিত্তিতে আমরা বলতে পারি এটি পাবলিক লিমিটেড কোম্পানি। পরিচালকের উপর ভিত্তি করে বলতে পারি। আর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। তাহলে আমরা যদি আমাদের এই 2টা কোম্পানিকে তুলনামূলক আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা সদস্য সংখ্যার ভিত্তিতে আমরা পার্থক্য করতে পারবো। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন হতে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। পরিচালকের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা ন্যূনতম 2 জন। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা
ন্যূনতম 3 জন। আরেকটি পার্থক্যের ক্ষেত্র হলো শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। তো অবাধে হস্তান্তরযোগ্য এখানে যদি একটু ব্যাখ্যা দিতে যাই তাহলে আবার আমাকে অল্প বলতে হবে, একটু ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে ধারণা দিতে হবে। যদিও আমরা ফিনান্স এটা ইন ডিটেলস পড়বো, তারপর অল্প একটু ধারণা, যদি কোম্পানি সব জায়গায় কোম্পানির এই শিরোনামটি ম্যানেজমেন্টে, অ্যাকাউন্টিং এবং ফিনান্স 3টি বিষয় রয়েছে। কোম্পানি সম্বন্ধে তোমাদের 3টে সাবজেক্টেই পড়া রয়েছে। তাহলে 3 সাবজেক্টই যদি তোমরা একবার যদি কোম্পানিটা ভালোভাবে পড়ো তাহলে 3টা সাবজেক্ট থেকে তোমরা বেনিফিট পেতে পারো। এই বেনিফিট পাওয়ার জন্য তোমাকে কোম্পানিকে কী করতে হবে, ভালো করে তোমাকে রপ্ত করতে হবে। তাহলে শেয়ার বলছিলাম মূলধনের ক্ষুদ্রতম একক শেয়ার। শেয়ার বাজার, শেয়ার যেখানে ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় শেয়ার বাজার। ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট, অনেকগুলো নাম আছে, একই কাজ। তাহলে বাংলাদেশে 2টি শেয়ার বাজার আছে, 2টি ক্যাপিটাল মার্কেট আছে। এক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, অপরটি চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তাহলে এই মার্কেটে এটা অনলাইন আমরা সাধারণত যে আমাদের হাট বাজার, গাউসিয়া হাট, মাধবদী হাট, এই হাটের মতো না। যেহেতু অনলাইন, সেহেতু বাংলাদেশের যে কোনো জায়গায় বসেই এই দুটো অনলাইনের মাধ্যমে আমরা শেয়ারগুলো কী করতে পারি, ক্রয় করতে পারি বা বিক্রি করতে পারি। আর শেয়ার ক্রয় বিক্রয় করার ন্যূনতম যে যোগ্যতা থাকতে হয় সেখানে 18 বছর প্রাপ্তবয়স্ক হতে হয়, কমপক্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট করে যে কোনো হাউস বা যেটা বলে ব্রোকারেজ হাউস বলা হয়, যারা শেয়ার ক্রয় বিক্রয় করে তাদেরকে বলা হয় ব্রোকার বা ব্রোকারেজ যেখানে থাকে তাদেরকে বলে ব্রোকারেজ হাউস, অথবা মার্চেন্ট ব্যাংকের কিছু শাখা থাকে বা সেটার সহযোগী প্রতিষ্ঠান থাকে, তাদেরকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। তো এই মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট মিনস বেনিফিশিয়ারি ওনার, তাহলে একটি অ্যাকাউন্ট করার মাধ্যমে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি কী করতে পারে, শেয়ার ক্রয় করতে পারে, বিক্রি করতে পারে। হ্যাঁ, ক্রয় বিক্রয় করতে গেলে, যে কোনো জিনিস ক্রয় করতে গেলে তো অবশ্যই আমার টাকা দরকার লাগবে, বন্ধ থাকতে হবে। আমি যদি একটা শার্টও ক্রয় করতে যাই তাহলে একবার টাকা থাকতে হবে না? আমি অনলাইন মার্কেটে একটা শার্ট কিনতে গেলাম, শেয়ার মার্কেটে না, শেয়ার মার্কেট কোম্পানি শেয়ার করে বিক্রি হয়, শার্ট না। তবে অনলাইন মার্কেটে আমি বললাম যে টাকার প্রয়োজন, টাকা সব জায়গায় প্রয়োজন, কারণ আমি কিছু ক্রয় করতে গেলে আমার টাকা দরকার, শেয়ার ক্রয় করতে গেলেও আমার কী দরকার, টাকা দরকার হবে। তবে টাকা থাকলেই শেয়ার ক্রয় করা যাবে না, কী থাকতে হবে, আমার ন্যূনতম আমি প্রাপ্তবয়স্ক হতে হবে। যেমন আমার প্রাপ্তবয়স্ক, আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, মানে প্রাপ্তবয়স্ক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রেও আমি কী করতে পারবো না, শেয়ার ক্রয় করতে পারবো না। আমার বেনিফিশিয়ারি ওনার বিও অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রেও আমি কী করতে পারবো, শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো না। যেহেতু আমরা বললাম যে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, সেই জন্যই এখানে আমি একটু ইন ডিটেলস বললাম যে এভাবেই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সে কী করতে পারে, শেয়ার ক্রয় বিক্রয় কাজে জড়িত হতে পারে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজ করেই অনেক শিক্ষিত যুবক, অর্ধশিক্ষিত যুবক তাদের কর্মসংস্থানের পথ বেছে নিয়েছে। তাহলে আসলে আমরা অনেক কাজের মাধ্যমে, কেউ চাকরি করে নিজেদের চাকরি করতেছি, চাকরি করে আয় হয়। কী জন্য আমরা চাকরি করি? আয়ের জন্য করি, কারণ আমার পরিবার চালাতে কিছু টাকা দরকার, সেক্ষেত্রে চাকরি করে আয় করি। তাহলে কেউ ব্যবসা করতেছে, ব্যবসা করেও কী হয়, আয় হইতেছে, আয় হওয়ার মাধ্যমে পরিবার চলতেছে, এভাবে কর্মসংস্থান তৈরি হইতেছে। তাহলে এই ক্যাপিটাল মার্কেটের যারা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তাদেরও কী করে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং দেশের অর্থনীতির শাখাকে সচল রাখার জন্য এর গুরুত্ব অনেক। কারণ ক্যাপিটাল মার্কেট কী করে, সেখান থেকে ক্যাপিটাল সংগ্রহ করে বড় বড় কোম্পানির যাত্রা শুরু হয়। তাহলে এর গুরুত্ব দেশের অর্থনৈতিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্বন্ধে একটি ধারণা পেলাম। তো এরপরে আমরা এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি
আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে বলছিলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখা দরকার যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা যেহেতু সীমিত, শেয়ারও সীমিত থাকে, তাই এই শেয়ারটি বিক্রি করতে হলে সাধারণ পাবলিকের কাছে বিক্রি করা যায় না, যারা সদস্য থাকে তাদের কাছে কী করতে হয়, একটু বিক্রি করতে হয়। এই জন্য বলছে অবাধে হস্তান্তরযোগ্য নয়। অবাধে হস্তান্তরযোগ্য নয়, তাদের শর্ত তারা যখন কিনতে চাইবে তখনই তাদের কাছে বিক্রি করতে হবে। এই জন্য অবাধে নয়, কিন্তু বিক্রি করা যায়, সদস্যদের কাছেই বিক্রি করা যায়। তাহলে এখন আমরা আসবো কোম্পানি গঠনের যে পদ্ধতি। কোম্পানি কিভাবে গঠন করা যায়? আমরা জানি ব্যবসা পরিবারের অন্যতম বড় সদস্য হলো কোম্পানি। কারণ ইতিপূর্বে আমরা এক মালিকানা ব্যবসা, একজন মালিক তার ইচ্ছামতোভাবে গঠন করেছিল, যেখানে তার মন চাইছে সেখানে সে এক মালিকানা ব্যবসা গঠন করেছে, স্বাধীনভাবে ব্যবসাটি করেছে। এভাবে তার কর্মসংস্থান হয়েছে, আয় হয়েছে, কর্মসংস্থান হয়েছে। তারপরে সীমাবদ্ধতা ছিল একজন মাত্র মালিক, সেই জন্য সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেছিল, অংশীদার তৈরি হয়েছিল, অংশীদারি ব্যবসা তৈরি হয়েছিল। অংশীদারি কয়েকজন মিলে ব্যবসাটি করে তাদের টিম ওয়ার্কের মাধ্যমে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে এখানে অংশীদারি ব্যবসা তৈরি হয়েছিল। কিন্তু অংশীদারি ব্যবসারও ছিল অনিশ্চয়তা। সেই অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতেই এক মালিকানা, অংশীদার, এইসব ব্যবসার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে কোম্পানি তৈরি হয়। তাহলে কোম্পানি কিভাবে গঠন করা যায়, কোম্পানি তৈরি কিভাবে করা যায়, তা নিয়ে আমরা কিছু আলোচনা করব। তাহলে প্রথমত 1 নম্বর হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়, যে কোনো কাজ করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ গ্রহণ করতে হয়, তাদেরকে বলা হয় উদ্যোক্তা। যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় উদ্যোক্তা। তাহলে আমরা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে যাই, তাহলে আমাদের কমপক্ষে 2 জন সদস্য, আবার কমপক্ষে 2 জন পরিচালক হয়ে কী করে উদ্যোগ গ্রহণ করবে, উদ্যোগ গ্রহণ করে কী করতে পারবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারবে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে 7 জন ব্যক্তি এবং কমপক্ষে 3 জন পরিচালক হিসাবে কী করবে, এই কোম্পানিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে। তো উদ্যোগ গ্রহণ পর্যায়ে সাধারণত কী সদস্য সংগ্রহ থেকে শুরু করে মূলধন সংগ্রহ এবং আনুষঙ্গিক কিছু কাজ করতে হয়, সেটি হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আসবে দলিলপত্র সংগ্রহ পর্যায় বা দলিলপত্র তৈরি পর্যায়। উদ্যোগ কয়েকজন সদস্য মিলে একত্র হয়ে উদ্যোগ গ্রহণ করলো। উদ্যোগ গ্রহণ করার পরেই তো আসবে আমরা আইনগতভাবে আমাদের কি কাজ করতে হবে, যেমন দলিল, কী দলিল লাগে। কোম্পানির অন্যতম 2টি দলিল নিয়ে এখন একটি কথা বলতে হয়, সেটি হলো, একটি হলো স্মারকলিপি আর একটি হলো পরিমাণ নিয়মাবলী। তাহলে এখানে 2 নম্বর পর্যায়ে যে বলা হইতেছে দলিল প্রণয়ন পর্যায় বা দলিলপত্র প্রণয়ন পর্যায়। তো দলিল কি, দলিল কাকে বলে? কোম্পানি পরিচালনার জন্য যেসব নিয়মকানুন, যে দলিলে লেখা থাকে তাকে দলিলপত্র বলে। কোম্পানির দুই ধরনের দলিল রয়েছে। একটি দলিল হলো স্মারকলিপি, যাতে কোম্পানির 6টি মূল বিষয় উল্লেখ থাকে। এই 6টি মূল বিষয় কি কি? 1 নম্বর নামধারা, 2 নম্বর উদ্দেশ্য ধারা, 1 নম্বর নামধারা, 2 নম্বর ঠিকানা ধারা, 3 নম্বর উদ্দেশ্য ধারা, 4 নম্বর মূলধন ধারা, 5 নম্বর দায় ধারা এবং 6 নম্বর সম্মতি ধারা। এই কোম্পানির 6টি মৌলিক বিষয় যেই দলিলে লিপিবদ্ধ থাকে তাকে কোম্পানি স্মারকলিপি বলে। তাহলে স্মারকলিপি কোম্পানির প্রথম ও মূল দলিল বা প্রধান দলিল। তাহলে এতে যে 6টি বিষয় উল্লেখ থাকে, এই 6টি বিষয়গুলো দেখো। নাম থাকতে হয়। নাম না থাকলে কোম্পানি যখন তৈরি করতে যাব তখন কোম্পানির একটি নাম থাকবে। এই নামটি হতে হবে ইউনিক, স্বতন্ত্র, অর্থাৎ এই নামে আর কোনো কোম্পানি নাই। যদি আরেকটি কোম্পানি থাকে তাহলে এই নামে, যদি একই নামে আরেকটি থাকে তাহলে এই নামটি অ্যাপ্রুভ হবে না। তাহলে কী হতে হবে, কোম্পানির নামটি হতে হবে সম্পূর্ণ স্বতন্ত্র বা ইউনিক বলা হইতেছে, যে অন্যদের চেয়ে আলাদা। তাহলে কোম্পানির একটি নাম আমরা যখন দলিল প্রণয়ন করবো তখনই
যারা উদ্যোগ গ্রহণ করতেছে তারা একটা নাম ঠিক করতেছে যে নামটি স্বতন্ত্র, অন্যদের নাই। যদি এখন অনেক সময় এরকম হয় যে কোম্পানিটি, অনেকে একটু 2 নম্বর কোম্পানি সম্বন্ধে ধারণা দিই, যে অনেক সময় দেখা গেছে ভ্যাকসিনকো লিমিটেড অথবা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওষুধ খুব বিক্রি হইতেছে, তো এখন ওর কাছাকাছি একটা নাম রেখে দিল। আসলে এই দুটো ঠিক না। যদিও এখানে দেখা গেছে অনেক সময় এটি অ্যাপ্রুভ হয় না, বা অনেক সময় দু একটা শব্দ কম বেশি করে একটু ভিন্ন করে অ্যাপ্রুভ করে। আসলে একটু আমাদের কাম্য নয়। আমরা এমন একটি নাম রাখবো যেই নামটি আমাদের সম্পূর্ণ স্বতন্ত্র, এই নামটি হবে ইউনিক, এই নামটি আমাদের একটা অ্যাসেট, এই নাম একটা কি ব্র্যান্ড তৈরি হবে, যে আমরা কেমন একটা নাম, যে নামে কি একটা কী হবে, ব্র্যান্ড তৈরি হবে, যে ব্র্যান্ডের মাধ্যমে দেশ বিদেশ আমার পণ্যটি ছড়ে যাবে। তাহলে অবশ্যই নামটি হতে হবে একটি ইউনিক এবং সুন্দর একটি নাম হলেই ভালো হয়, যেটি উচ্চারণ করতে, যেটি মানুষের বলতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, সেরকম একটি নাম হওয়াই উত্তম। এবার আমরা আসি আমাদের যে ঠিকানা। কোম্পানির নাম দেওয়ার পরে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঠিকানা। কোম্পানিটির ঠিকানা থাকতে হবে। ঠিকানা যদি না থাকে তাহলে এই আইন যারা অথরিটি তারা কোথায় যে খুঁজবে এটাকে, তা অবশ্যই তার একটি ঠিকানা থাকতে হবে, যেখানে যাই সে কী করবে, কোম্পানির অস্তিত্ব আছে কি না আছে সেই বিষয়টা যাচাই বাছাই করবে। তার জন্য দরকার একটি ঠিকানা। এছাড়াও কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য একটি ঠিকানা দরকার। তৃতীয় পর্যায়ে আসছে ওইখানে ঠিকানা এবং আয়তন। ঠিকানা এবং এই ব্যবসাটি কোন কোন জায়গায় পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এইসব ইন ডিটেলস এই বিষয়টাতে উল্লেখ থাকে। এবং তৃতীয় পর্যায়ে আসে উদ্দেশ্য। আসলে উদ্দেশ্যবিহীন তো কোনো কাজ হতে পারে না। তো সেক্ষেত্রে কোম্পানি কী উদ্দেশ্য নিয়ে কোম্পানিটি প্রতিষ্ঠা করা হচ্ছে সেই উদ্দেশ্যটি এখানে পরিষ্কার করতে হবে। তারপরে আসছে আমাদের উদ্দেশ্যের পরে আসে আমাদের মূলধন ধারা। মূলধনের এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে কী পরিমাণ মূলধন নিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হলো। অর্থাৎ একটি পরিশোধিত মূলধন, একটি অনুমোদিত মূলধন। পরিশোধিত মূলধন হলো যে পরিমাণ টাকা নিয়ে কোম্পানিটি যাত্রা শুরু করছে, সেটা হলো পরিশোধিত মূলধন। আর আরেকটি হলো যেটা হলো অনুমোদিত মূলধন, কী পরিমাণ মূলধন বৃদ্ধি করতে সক্ষম হবে, এটি হলো অনুমোদিত মূলধন। এটি কোম্পানি তৈরির সময় স্মারকলিপিটি তৈরি করা হয়। এই জন্য কোম্পানির স্মারকলিপি তৈরি করার সময় আমাদের খুব সতর্কভাবে এগুলো প্রণয়ন করতে হয়। কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ একবার স্মারকলিপি তৈরি হলে এই স্মারকলিপি সংশোধন অত্যন্ত জটিল ও কঠিন একটি প্রক্রিয়া। এই জটিল ও কঠিন প্রক্রিয়াকে আমরা সাধারণত পরিহার করতে পারবো যদি আমরা সতর্কভাবে আমাদের এই স্মারকলিপিটি প্রণয়ন করতে সক্ষম হই। হ্যাঁ শিক্ষার্থী, তাহলে এরপরেই আমাদের আসছে দায় ধারা। তো মূলধন ঠিক আছে, মূলধন বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে মূলধন সম্বন্ধে ডিটেলস বলা হলো মূলধন ধারা। তারপর আসে দায় ধারা। কোম্পানির দায়গুলো কীভাবে বর্তাবে, বিস্তারিত। যে কোনো সমাজ প্রতিটি কাজের একটি পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে, ভালো দিকও থাকতে পারে, ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তাহলে সবসময় আমাদেরকে নেগেটিভটা ভাবতে হয়। তাহলে কোম্পানির দায়গুলো কীভাবে বর্তা হবে, এগুলোর বিস্তারিত এই দায় ধারায় উল্লেখ থাকবে। আর সর্বশেষ যে ধারাটি, সেই ধারায় আমাদের উল্লেখ করতে হয় সম্মতি ধারা নিয়ে। সম্মতি, যারা পরিচালক পদ গ্রহণ করে তাদেরকে কিছু আগে থেকে ঘোষণা করতে হয় যে তারা এই দায়িত্ব পাওয়ার পর তারা এই বিষয়গুলো করবে, এই বিষয়গুলো করতে তারা করবে, এরকম একটা সম্মতি জ্ঞাপন করবে। সম্মতি ঘোষণাপত্র, আগে থেকে একটি ঘোষণাপত্র দিয়ে থেকে বলে সম্মতি ধারা। তাহলে এই যে কোম্পানির মৌলিক 6টি বিষয়, তাহলে আমরা কোম্পানি গঠনের আমরা দলিল প্রণয়নে আমরা যে 1 নম্বর দলিলটা প্রণয়ন করলাম, এই 6টা বিষয় বিস্তারিতভাবে লিখে আমরা স্মারকলিপি তৈরি করলাম। তারপর আরেকটি দ্বিতীয় দলিল আছে, সেটাকে বলা হচ্ছে পরিমেল নিয়মাবলী। এই পরিমেল নিয়মাবলী কি?
এই কোম্পানির মৌলিক 6টি বিষয় ছাড়াও আরও অন্যান্য অনেক বিষয় আছে। অর্থাৎ কোম্পানির দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করার জন্য আমাদের অনেকগুলো বিষয় আমাদের কী করতে হয়, আমাদেরকে অনেকগুলো বিষয়ের মুখোমুখি হতে হয়। সেই বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে, কোনো সমস্যা তৈরি হলে কীভাবে তার সমাধান হবে ইত্যাদি বিষয়গুলো এই পরিমেল নিয়মাবলীতে বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়। এই পরিমেল নিয়মাবলীর বিস্তারিত বিষয়গুলো যখন আমাদের কোনো সমস্যা তৈরি হবে তখন আমরা কি পরিমেল নিয়মাবলী দেখে আমরা কী করবো, যাতে করে সমাধান পেতে পারি। তবে এখানে একটি বিষয় উল্লেখ্য, স্মারকলিপিকে কেন্দ্র করে পরিমেল নিয়মাবলী তৈরি করতে হয়, কারণ স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর ভিতর যদি কোনো সাংঘর্ষিক বিষয় তৈরি হয়ে যায় সেক্ষেত্রে স্মারকলিপি প্রাধান্য পায় এবং পরিমেল নিয়মাবলী বাতিল বলে গণ্য হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা কোম্পানির দলিল প্রণয়ন পর্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় আছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। নিবন্ধনপত্র, যে ঠিক আছে আমরা দলিল প্রণয়ন করলাম, এখন কি করব, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। তার নিবন্ধকের কার্যালয় বাংলাদেশে সাধারণত বাংলাদেশে মতিঝিলে জয়েন্ট স্টক কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত। সেখান থেকে কী করতে হবে, নিবন্ধনের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণ করে সদস্যদের যেখানে যেখানে স্বাক্ষর লাগে সেখানে স্বাক্ষর দিতে হবে। তার সাথে বিভিন্ন প্রমাণপত্র, যে দুটি দলিল যুক্ত করে আরও আনুষঙ্গিক কোনো কাগজপত্র লাগলে সেগুলো যুক্ত করে আমাদের কী করতে হবে, আবার নিবন্ধকের কার্যালয়ে জমা দিতে হবে। তাহলে এটি হলো নিবন্ধনপত্র সংগ্রহের পর্যায়। তো নিবন্ধনপত্র সংগ্রহের পর্যায়ে যে আমরা কাগজপত্রগুলো সংগ্রহ করে পূরণ করে আবার জমা দিলাম, জমা দেওয়ার পর নিবন্ধন কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে সন্তুষ্ট হলে কি করে, নিবন্ধিত করে। কোম্পানিতে একটি রেজিস্ট্রেশন, একটা নম্বর দিয়ে দেয়, একটা নিবন্ধন নম্বর দেয়। এই নিবন্ধন নম্বর পাওয়ার পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় তাকে অপেক্ষা করতে হয় আরও একটি পর্যায়ের জন্য, আরেকটি ধাপের জন্য, সেটি হচ্ছে কার্যারম্ভ পর্যায়, মানে কাজ শুরু করার আগে আবার একটি অনুমতিপত্র। হ্যাঁ, যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম অনেক বড় পরিসরে এবং একটু বৃহদাকারের, সেই জন্যই দেখা গেছে তার পরিচালকদের অনেক বাধ্যবাধকতা রয়েছে। তো সেইগুলো আবার যথাযথভাবে পূরণ করে কার্যারম্ভের একটি অনুমতিপত্র নেওয়া লাগে। কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরেই শুধুমাত্র কার্যক্রম শুরু করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি, তার কার্যক্রম শুরু করতে পারে। অর্থাৎ কার্যারম্ভপত্র লাগবে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির কার্যারম্ভপত্র দরকার নেই। তাহলে এই আমাদের আমাদের কোম্পানি গঠনের যে চারটি পর্যায় নিয়ে আলোচনা করলাম। 1 উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 দলিলপত্র প্রণয়ন পর্যায়, 3 নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় এবং 4 হলো কার্যারম্ভ পর্যায়। এই 4টি স্টেপের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা পাবলিক লিমিটেড কোম্পানির কার্যক্রম শুরু করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে আমাদের কোম্পানি যে আমরা গঠন করলাম, কোম্পানি গঠন করার পরে আমরা কি করব, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমরা চালিয়ে যাওয়ার পরে আমরা আরও যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়গুলো এখন আলোচনা করা হবে। এখন আমরা যদি ইতিপূর্বে আলোচনা করেছি কোম্পানির পরিচালক ও পরিচালক মণ্ডলী, আমরা ইতিপূর্বে বলেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম 2 জন পরিচালক থাকতে হয়, অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কোম্পানি গঠন করলাম। এখন যদি আমরা কোম্পানি সম্বন্ধে আমরা আর একটু আলোচনা করতে যাই, তাহলে কোম্পানির যে আইনটি আছে সে আইন নিয়ে একটু কথা বলতে হয়। আমাদের কোম্পানি আইনটি হলো 1900
সাল 1994 সালের আইন অনুযায়ী কোম্পানিসমূহ গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আর সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে 1844 খ্রিস্টাব্দে। তো এখানে আমাদের একটি ব্যাপার আমাদের বলতে হয় যে কোম্পানির যে যাত্রা শুরু হয়, প্রথম আইন হলো 1844 সালে। তাহলে আমাদের কোম্পানি শুরুর পূর্বে আমাদের উৎপাদনগুলো ছিল ছোট পরিসরে, ছোট ছোট কারখানায় উৎপাদন হতো। এটি ছিল আমাদের 1750 হতে 1850 দশকের দিকে আমাদের ইউরোপে যে একটি জাগরণ তৈরি হয়, একে আমরা অনেক সময় বলি রেনেসা বা বলি শিল্প বিপ্লব বলি। এই শিল্প বিপ্লবের মাধ্যমে মূলত কোম্পানির যাত্রা শুরু হয়, অর্থাৎ সীমিত উৎপাদনের পরিবর্তে ব্যাপক হারে যে উৎপাদন, এটাই বলা হচ্ছে বিপ্লব। কোম্পানি শুরুর পরে কী হতো? সীমিত ছোট ছোট পরিসরে বাসা বাড়ি কারখানা, ছোট ছোট কারখানা বাসা বাড়িতে ছোট ছোট আকারে উৎপাদন হতো। আর এই 1750 থেকে 1850-এর দিকে একটি বিপ্লব সাধিত হয় ইউরোপে। সেই বিপ্লবের মাধ্যমে কি হয়, যে বড় আকারে উৎপাদন যাত্রা শুরু হয়। এবং সেই সময়টাইতেই 1844 সালে সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে কোম্পানি আইন পাস হয়। এই কোম্পানি আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়ার পরপরই সেটা ছড়িয়ে যায় ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বে বিভিন্ন দেশে দেশে কোম্পানি যাত্রা শুরু হয়ে যায়। আর কোম্পানিকে পিছন ফিরে তাকাতে হয়নি। এবং আজও অবধি কোম্পানি দাপটের সাথে সকল ব্যবসা বাণিজ্য সম্পন্ন করে যাচ্ছে। তাই আমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তারা আমরা কি করি, আমরা কোম্পানি সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে জানতে হয়। কারণ আমরা যেহেতু এই বিভাগের শিক্ষার্থী, আমাদের ভবিষ্যতে আমরা যখন আমাদের কর্মময় জীবনে প্রবেশ করব, তখন আমরা যদি কোম্পানিতে জব করি, তাদের কোম্পানি সম্বন্ধে একটু যেটা আমাদের জানা দরকার। প্রথমত আমরা পরীক্ষার জন্য জানছি, আর দ্বিতীয়ত আমরা কি করব, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, বাস্তবে আমরা প্রয়োগ করে আমাদের জীবনকেও আমরা কি করতে পারি, আমরা সফলতা আনতে পারি। এই সফলতা আনার জন্য আমাদেরকে জানতে হবে। আর জানার শেষ নাই প্রিয় শিক্ষার্থী, জানার শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত জানার সময় আমাদেরকে যে কোনো বিষয়ে ভালোভাবে জানতে হবে। ভালোভাবে জানার মাধ্যমেই আমরা কি করতে পারবো, আমরা সেই কাজটি করে আমরা সফলতা পেতে পারি। আর যদি আমরা জানার ভিতরে আমাদের কি থাকে, জানাতনভাবে আমরা জানি শিখি, তাহলে আমরা সেটাকে ভালোভাবে আমরা কী করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না, ইমপ্লিমেন্ট করতে পারবো না। এই জন্য আমাদের যে কোনো বিষয় যখন আমরা জানবো, তখন আমাদের কী করতে হবে, আমাদের খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। তাহলে এই অধ্যায়টির নাম হলো, আমাদের বাংলায় যদি বলি, যৌথ মূলধনী ব্যবসা। আর ইংরেজিতে একে বলা হয় জয়েন্ট স্টক বিজনেস, আমরা সংক্ষেপে একে কোম্পানি বলি। যৌথ মূলধনী ব্যবসাকে সংক্ষেপে কোম্পানি বলা হয়। তাহলে যৌথ মূলধনী কেন? যৌথ মূলধনের ভিত্তিতে যে ব্যবসা, সেটি হলো যৌথ মূলধনী। তাহলে আমরা তো এখানে আমরা দুটি অন্যতম ধরন নিয়ে বললাম, দুটি প্রাইভেট এবং পাবলিক নিয়ে বলছি। আমাদের আরও কোম্পানির অন্যান্য ধরন রয়েছে, যেমন আমরা যদি আলোচনা করি সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি। তাহলে সরকারি কোম্পানি কাকে বলে? কোনো কোম্পানির অধিকাংশ শেয়ার যখন সরকারের মালিকানাধীন থাকে, তখন তাকে সরকারি কোম্পানি বলে। অধিকাংশ বলতে কি বুঝি? 50-50 হলে তো অর্ধেক অর্ধেক হয়ে যায়। যদি 100 একটা কোম্পানির শেয়ারকে যদি আমরা অর্ধেক অর্ধেক করি, তাহলে অর্ধেক হয়ে যায়, অর্ধেকের বেশি। তাহলে অর্ধেক হলে 50, অর্ধেকের বেশি হচ্ছে 51 থেকে শুরু। কমপক্ষে 51% হতে পারে, 51 থেকে 99% হতে পারে। আর 100% হয়ে গেলে তো আবার কী হয়ে গেল, একক হয়ে গেল। তো এটা নয় যে দেখা গেছে যে কোম্পানির অধিকাংশ শেয়ার, অর্থাৎ 50%-এর অধিক শেয়ার সরকারি নিয়ন্ত্রণে থাকে, তাকে সরকারি কোম্পানি বলে। আবার ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি বেসরকারি কোম্পানি, যে কোম্পানির অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানাধীন থাকে, তাকে বেসরকারি কোম্পানি বলে। আমরা নিয়ন্ত্রণের ভিত্তিতে আমাদের কোম্পানি আবার দুই ধরনের, একটি হলো হোল্ডিং কোম্পানি, আর একটি হলো সাবসিডারি কোম্পানি। তো হোল্ডিং কোম্পানি এবং সাবসিডারি কোম্পানি নিয়ে আমরা একটু কনসেপ্ট দেব। হোল্ডিং কোম্পানি কি, কাকে বলে? তাহলে হোল্ডিং কোম্পানি যখন যদি
এটি একটি উদাহরণ দিয়ে দিলে আরও জিনিসটি পরিষ্কার হয়ে যায়। ক এবং খ দুটি কোম্পানি ধরি বা মনে করি ক ও খ দুটি আলাদা কোম্পানি। যখন ক কোম্পানি খ কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করে এবং খ কোম্পানির নিয়ন্ত্রণের দায়িত্বভার গ্রহণ করে, তখন তাকে হোল্ডিং কোম্পানি বলা হয়। অর্থাৎ ক কোম্পানিটি খ কোম্পানির অধিকাংশ শেয়ার কী করছে, হোল্ড করছে, ক্রয় করছে, হ্যাঁ, এবং খ কোম্পানির পরিচালনার দায়িত্ব গ্রহণ করছে, পরিচালনা বলতে তাকে নিয়ন্ত্রণ করতেছে, তখন তাকে বলা হলো হোল্ডিং কোম্পানি। আর অপরদিকে খ কোম্পানি তার অধিকাংশ শেয়ার অন্যের কাছে বিক্রি করে নিজের কী করছে, নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলছে, অন্যকে নিয়ন্ত্রণ দিয়ে দিছে, এই জন্য এটি হলো সাবসিডারি কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কোম্পানি অধ্যায়ে আছি, এটি আমাদেরকে বড় অধ্যায়। আমরা কোভিড-19 করোনা ভাইরাসের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আলোকে আমরা এই অধ্যায়টি শেষ করব। আমরা ইনশাল্লাহ আমরা এই অধ্যায়টির উপর আরও ক্লাস নেব। আর তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, তোমরা সবাই ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো করো। হ্যাঁ, যে অ্যাসাইনমেন্টগুলো 22 তারিখে জমা হবে, 22 তারিখে আবার কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেগুলো জমা হবে 27 তারিখে। তো তোমরা টাইম ডাজ নট ওয়েট ফর নান, তোমরা সময়গুলো নষ্ট করো না, সময়ের সদ্ব্যবহার করো, সময়ের সঠিক ব্যবহার করো। তোমরা যদি সময়ের সঠিক ব্যবহার করে অ্যাসাইনমেন্টগুলো যথাযথভাবে তৈরি করে জমা দাও, এবং ইনশাল্লাহ তোমরা অবশ্যই কী হবে, কামিয়াবি হবে। আর যে পর্যায়ে চলতেছে, তোমাদেরও সিলেবাস কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। তোমরা একাদশ বলতে কি, তোমাদের আসলে ওই ইয়া অনুযায়ী, যেটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অনুযায়ী, সেখানে দ্বাদশ শ্রেণী উল্লেখ করছে। হ্যাঁ, যদি আমাদের কলেজে এখন আমরা ওই পরীক্ষাটি নিইনি, সেটি প্রশাসনিক ব্যাপার, কখন কি হয়। তো যাক, তোমরা অ্যাসাইনমেন্টগুলো করতে থাকো, এবং অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা তৈরি হয়, অবশ্যই আমাদের শরণাপন্ন হতে পারো, আমাদের কাছে কী করে পরামর্শ নিতে পারো, আমরা অবশ্যই এর পরামর্শ দিব। তাহলে দেখা গেছে এমনও হতে পারে যে অ্যাসাইনমেন্টের আলোকেই এবং পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তোমাদের পাবলিক পরীক্ষার ফলাফল হতে পারে। তাই তোমরা এই অ্যাসাইনমেন্টগুলোর অত্যন্ত গুরুত্বের সাথে নেবা। কী করবো, অত্যন্ত গুরুত্বের সাথে নেবা, যেহেতু বর্তমানে ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, এই যে ভার্চুয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে যুক্ত আছি। হ্যাঁ, সবসময় আমরা তোমাদের পাশে থাকতে চাই, যদিও আমরা কাছাকাছি নাই, তারপরও ভার্চুয়ালের মাধ্যমেই আমরা তোমাদেরকে কী করতেছি, তোমাদের পাঠ আমরা উপস্থাপন করতেছি। তোমাদের সহযোগিতা পেলে আমরা আমাদের পাঠগুলোকে আরও সুন্দর, সহজবোধ্য করে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। এবং আমার এই ক্লাসটি তোমাদের যদি সামান্যতম কোনো কাজে আসে, তখনই আমি নিজেকে সার্থক এবং ধন্য মনে করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা কী করবো, চলাফেরা করব। আর আমার জন্য দোয়ার আবেদন রইল, আমার জন্য তোমরা দোয়া করো, যাতে আমিও ভালো থেকে সুস্থ থেকে তোমাদেরকে সহযোগিতা করতে পারি, তোমাদেরকে পাঠদান করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।